সকল প্রিয় ছাত্রছাত্রী এডুন্সের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো এ সম্পর্কে আলোচনা করে নেব। দেখো, এই অধ্যায়টি যে তৃতীয় অধ্যায় আমাদের রয়েছে এটির নামই আমাদের প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে সাধারণ মানুষ এই সময় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছিল সেই সম্পর্কিত আলোচনা আমাদের এই অধ্যায়টিতে করা হয়ে থাকে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহের নাম হলো বারাসাত বিদ্রোহ। তো আমাদের যে আলোচ্য বিষয়টি রয়েছে এই বারাসাত বিদ্রোহের প্রকৃতি কি সে সম্পর্কিত মূলত আলোচনা। মূলত যখন এই তৃতীয় অধ্যায়টিতে যে সমস্ত বিদ্রোহগুলির সূচনা ঘটেছিল সেখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সাঁওতাল আদিবাসী জনসম্প্রদায় সাথে সাথে হিন্দুদের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষজন এই আন্দোলন বা বিদ্রোহগুলি করেছিল। এর মধ্যে থেকে আমরা মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে সমস্ত কুসংস্কারগুলি রয়েছে সেই সমস্ত কুসংস্কারগুলিকে দূর করার জন্য বিভিন্ন বিদ্রোহ এবং আন্দোলনের সূত্রপাত কিন্তু এই সময় ঘটেছিল। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের নাম হলো ওহাবি আন্দোলন। ওহাবি আন্দোলন। এখন তোমাদের মনে হতেই পারে যে বারাসাত বিদ্রোহের সাথে ওহাবি আন্দোলনের কি সম্পর্ক রয়েছে। বারাসাত বিদ্রোহ এই নামটি শুনলে আমাদের মনে হতে পারে যে এটি একটি বাংলার নামের সাথে জড়িত কোনো নাম। তো এর সাথে ওহাবি আন্দোলনের কি সম্পর্ক রয়েছে সেটি তোমাদের মনে হতেই পারে। দেখো, এই যে ওহাবি আন্দোলন মূলত শুরু হয়েছিল মুসলিম ধর্মের মধ্যে কুসংস্কারগুলিকে দূর করার জন্য। এবং কোথায় শুরু হয়েছিল? আরবে। আরব দেশে এই ওহাবি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল আব্দুল ওহাব নামক এক ব্যক্তির হাত ধরে। আব্দুল ওহাব ইনি কোথায় শুরু করেছিলেন? না আরব দেশে। ধীরে ধীরে সেটি ছড়িয়ে পড়েছিল কোথায়? না ভারতবর্ষের উত্তরপ্রদেশে রায়বেরেলি অঞ্চলে কার হাত ধরে? সৈয়দ আহমেদের হাত ধরে। তাহলে প্রথমে এটি কোথায় সূত্রপাত ঘটেছিল? আরব দেশে। তারপর এটি ধীরে ধীরে ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তারপর এটি ছড়িয়ে পড়েছিল কোথায়? না বাংলায় যিনি তিতুমির নামে পরিচিত, যার প্রকৃত নাম কি? মীর নিসার আলী। দেখো, এই যে ভারতবর্ষ এবং ধীরে ধীরে বাংলার মধ্যে ছড়িয়ে পড়েছিল এটা কিভাবে হয়েছিল? না যখন তিতুমির বা মীর নিসার আলী হজ করার জন্য আরব দেশে গিয়েছিলেন, মক্কায় হজ করতে গিয়েছিলেন, সেখানে তিনি তার সাথে সাক্ষাৎ ঘটেছিল কার? না সৈয়দ আহমেদের। যখন সেখানে তার সাথে সৈয়দ আহমেদের সাক্ষাৎ ঘটেছিল সেখানে তিনি তার আদর্শের প্রতি এবং মুসলিমদের কুসংস্কারগুলিকে কিভাবে কুসংস্কার মুক্ত করা যায় সে বিষয়ে তিনি যখন জানতে পারলেন তো সে বিষয়ে তিনি একটু নিজের আগ্রহ দেখালেন যে এর মধ্যে আরো কি রয়েছে, কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, কিভাবে এর আদর্শ রয়েছে, এই সমস্তগুলি জানার জন্য তিনি কিছু আগ্রহ দেখালেন এবং সেখান থেকে ফিরে এসে তিনি চেষ্টা করলেন বাংলাতেও এ ধরনের কুসংস্কারমূলক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্য। তাহলে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি কি না এই যে বিদ্রোহ বা আন্দোলনটি মূলত গড়ে উঠেছিল ধর্মকে কেন্দ্র করে। ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি রয়েছে সেটিকে মুক্ত করার জন্য তার উপর ভিত্তি করে এই আন্দোলন বা বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল। এবং তোমাদের আমি একটা কথা বলে রাখলাম যে প্রথম সূত্রপাত ওহাবি আন্দোলনের কিন্তু আরব দেশে ঘটেছিল। সেটি যখন ধীরে ধীরে ভারতবর্ষের মধ্যে যখন তার বিস্তার লাভ হতে থাকে তখন কিন্তু তার নাম বদলে গিয়েছিল। এবং বারাসাত বিদ্রোহ কেন হয়েছিল সেটি আমরা পরে আলোচনা করছি। তো এখানে আমরা দেখলাম কি না বাংলাতে তিতুমির বা মীর নিসার আলীর হাত ধরে এর সূত্রপাত ঘটেছিল। এখন এই তিতুমির কি কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? প্রথম পদক্ষেপ যেটি, দেখো এই পয়েন্টটি তিতুমিরের গৃহীত পদক্ষেপ। প্রথম পদক্ষেপ যেটি 1830 খ্রিস্টাব্দে তিনি তার 300 জন অনুগামীকে নিয়ে জমিদার কৃষ্ণদেব রায়ের বাড়িতে হামলা করেন।
তাহলে তোমাদের আমি প্রথমেই বলেছিলাম, দেখো এই যে আন্দোলনটি বা বিদ্রোহটি প্রথমে সূত্রপাত ঘটেছিল কিন্তু ধর্মকে কেন্দ্র করে, ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি রয়েছে সেগুলিকে দূর করার জন্য। ধীরে ধীরে সেটি কিন্তু জমিদার এবং ইংরেজদের যে নিপীড়ন রয়েছে, মহাজনদের যে অত্যাচার রয়েছে তার উপর ভিত্তি করে, তাকে কেন্দ্র করে এর বিস্তার ঘটতে থাকে। কারণ প্রথম দিকে যখন দেখলো যে ধর্মকে যখন কুসংস্কারগুলি, ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি রয়েছে সেগুলিকে যখন তারা পরিষ্কার করতে যাচ্ছে বা কুসংস্কারগুলিকে দূর করতে যাচ্ছে, তার মধ্যে কিন্তু জমিদার বা মহাজনদের যে অত্যাচার সেটা কিন্তু অত্যন্ত ভাবে জড়িত রয়েছে। যে কারণে কিন্তু তারা প্রথমে এই জমিদার এবং মহাজনদের যে অত্যাচার সেটাকে দূর করার জন্য তারা সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে থাকলো। জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে কি ছিল না, 1830 খ্রিস্টাব্দের এই 300 জন অনুগামীকে নিয়ে তাদের বাড়িতে হামলা। দ্বিতীয় যে পদক্ষেপটি দেখো, দার উল হাব থেকে, দার উল হাব অর্থাৎ কি বিধর্মীর দেশ, দার উল হাব থেকে দার উল ইসলামের পরিবর্তন, দার উল ইসলাম অর্থাৎ কি বলা হচ্ছে না, দার উল হার্ব কথার অর্থ কি বিধর্মীর দেশ। অর্থাৎ এখন যে মানে এই সময়কালে, যখন 19 শতকের সময়কালে যখন ব্রিটিশরা ভারতবর্ষে এসে শাসন কার্য চালাচ্ছিল এবং তাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যে বিভিন্ন কুসংস্কারগুলি এসে গিয়েছিল, যে কারণে এটিকে তারা বিধর্মীর দেশ হিসেবে অভিহিত করছেন। এর মধ্যে তাদের নিজস্ব যে ধর্ম, সেই ধর্ম খণ্ডিত হচ্ছে বলে তারা উল্লেখ করছেন, যে কারণেই তারা দারুল হার্ব বলে এটিকে উল্লেখ করেছেন এবং এই দারুল হার্ব থেকে দারুল ইসলামে রূপান্তরিত করার চেষ্টা করছেন। অর্থাৎ কোরআন মেনে বা ইসলাম মেনে, তাদের নিজস্ব ধর্মকে মেনে যে ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি রয়েছে সেটিকে দূর করার চেষ্টা করছে। দেখো এই যে পয়েন্টে রয়েছে দার উল হার্ব এবং দারুল ইসলাম, এখান থেকে কিন্তু তোমরা 1 নম্বরের এসএকিউ বা এমসিকিউ প্রশ্ন পেয়ে যেতে পারো যে দার উল হার্ব কথার অর্থ কি। দার উল হার্ব কথার অর্থ হলো বিধর্মীর দেশ, বিধর্মীর দেশ। এখান থেকে কিন্তু এসএকিউ বা এমসিকিউ প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। 3 নম্বর যে পদক্ষেপটি গ্রহণ করেছিল, বারাসাত এবং বসিরহাট অঞ্চলকে, বিস্তীর্ণ অঞ্চলকে কেন্দ্র করে সেখানে তিনি নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করেছিলেন এবং নারকেলবেড়িয়া গ্রামে বাঁশের তৈরি কেল্লা নির্মাণ করেছিলেন। জায়গাটা কোনটা বললাম, যে বারাসাত এবং বসিরহাট, এই বিস্তীর্ণ অঞ্চলকে কেন্দ্র করে সেখানে নিজেকে তিনি বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। অর্থাৎ দেখো যেই সময়কালে ব্রিটিশরা শাসন কার্য চালাচ্ছে, ব্রিটিশরা নিজেদেরকে ভারতের একদম সর্বোচ্চ অবস্থানে দেখাচ্ছে, সেই জায়গাতে তিতুমির নিজেকে এই অঞ্চলের বাদশাহ বলে ঘোষণা করলেন। অর্থাৎ সেখান থেকে সম্পূর্ণ ব্রিটিশদের যে ক্ষমতা, ব্রিটিশদের যে অধিকার, সেই অধিকার লোপ করে সেখানে তিনি নিজেকে বাদশাহ বলে উল্লেখ করছেন। এবং সেই জায়গাতে ব্রিটিশদেরকে যে কর প্রদান করতে হতো, বিভিন্ন ধরনের মুসলিমদের যে কর প্রদান করতে হতো, এই সময়কালে মুসলিমদের দাড়ি রাখার উপরেও তাদেরকে কিন্তু কর প্রদান করতে হতো, দাড়ি রাখার উপরেও তাদেরকে 2.5 টাকা করে কর প্রদান করতে হতো। তো এই ধরনের যে জোর জুলুমমূলক কর তাদেরকে প্রদান করতে হতো এবং নীলকরদের যে অত্যাচার চলতো, সেই সমস্ত কিছুরই অবসান ঘটিয়ে তিনি বলেছিলেন যে এই সমস্ত কিছু আর তাদেরকে প্রদান করতে হবে না, তার পরিবর্তে তিতুমিরকেই তারা বাদশাহ হিসেবে গ্রহণ করতে পারে এবং তিতুমিরকেই তারা কিছু পরিমাণ কর প্রদান করতে পারে। এবং যেহেতু তিনি নিজেকে বাদশাহ হিসেবে ঘোষণা করেছেন, তো তার নিজের একটি কেল্লা তিনি বানিয়েছিলেন যেটি বাঁশের কেল্লা নামে পরিচিত। এখন তোমাদের মনে হতেই পারে যে ইট, কাঠ, পাথর এসব দিয়ে একজন কেল্লা না বানিয়ে বাঁশের তৈরি কেন কেল্লা বানাতে গেল। দেখো এর মধ্যেও কিন্তু নিজস্ব দেশের যে একটা ভাব বা নিজের দেশের যে জাতীয়তাবোধ, সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখিত হচ্ছে, যে কারণেই তিনি কিন্তু বাঁশের তৈরি একটি কেল্লা নির্মাণ করেছিলেন। যদিও তার অর্থের যোগান এবং অর্থের মূল্য বেশি থাকার কারণেই তিনি বাঁশ ব্যবহার করেছেন, কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু একটা জাতীয়তাবোধ প্রকাশ পাচ্ছে, যে সেখানে তিনি পাশ্চাত্যের কোনো সভ্যতার ইট, কাঠ, পাথর ব্যবহার না করে নিজেদের দেশীয় যে উপাদান, সেই উপাদান ব্যবহার করেই তিনি তার কেল্লা নির্মাণ করছেন। এবং সেখানে তিনি প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন মঈনুদ্দিনকে এবং সেনাপতি ঘোষণা করেছিলেন গোলাম মাসুমকে। তাকে না,
প্রধানমন্ত্রী ছিল মঈনুদ্দিন এবং সেনাপতি গোলাম মাসুমকে তিনি নির্বাচন করেছিলেন। তো এগুলি ছিল তার পদক্ষেপের মধ্যে অন্যতম পদক্ষেপ। যেহেতু তিনি বসিরহাট এবং বারাসাত এই বিস্তীর্ণ অঞ্চলকে কেন্দ্র করে তার এই ধরনের কেল্লা এবং তিনি এই অঞ্চলে যেহেতু নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন, যে কারণে কিন্তু এই বিদ্রোহকে বারাসাত বিদ্রোহ বলা হয়ে থাকে। তাহলে এটিকে কেন বারাসাত বিদ্রোহ বলা হয়ে থাকে? না, যেহেতু এই অঞ্চলে তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন এবং এই অঞ্চলটিকে কেন্দ্র করে ব্রিটিশদের বিরুদ্ধে তিনি তার সমস্ত রকমের আন্দোলনমূলক কাজকর্ম চালিয়ে গিয়েছিলেন, তার কারণেই কিন্তু এটিকে বারাসাত বিদ্রোহ বলা হয়ে থাকে। কিন্তু যদি এর প্রথম উত্থান বা আদর্শ এসেছিল কিন্তু ওহাবি আন্দোলন থেকে। বারাসাত বিদ্রোহের কিন্তু নিজস্ব কোনো আদর্শ বা নীতি ছিল না, মূলত আদর্শ বা নীতি এসেছিল কোথা থেকে? ওহাবি আন্দোলন থেকে। এবং এই অঞ্চলটির নাম অনুসারে এটিকে বারাসাত বিদ্রোহ বলা হয়ে থাকে। এই বারাসাত অঞ্চল ছাড়াও নদিয়া, যশোহর, খুলনা এ সমস্ত অঞ্চলেও কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এখন আমরা দেখব যে এই বিদ্রোহের প্রকৃতি কি কি রয়েছে। দেখো, বৈশিষ্ট্য কি কি ছিল এই বিদ্রোহের মধ্যে। বৈশিষ্ট্য বা প্রকৃতি যদি বলা হয় তাহলে মূলত কি, ধর্মীয় যে কুসংস্কারগুলি রয়েছে সেই ধর্মীয় কুসংস্কারগুলিকে দূর করার জন্যই, অর্থাৎ ধর্মীয় কুসংস্কারকে কেন্দ্র করেই মূলত এই বিদ্রোহের সূত্রপাত ঘটেছিল, প্রথম পয়েন্ট। দ্বিতীয় যেটি কি রয়েছে, নীলকর এবং জমিদার ও মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে ধীরে ধীরে ধর্ম থেকে সরে এসে বিভিন্ন জমিদার, মহাজন এবং নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে এই আন্দোলন পদক্ষেপ গ্রহণ করেছিল। 3 নম্বর যে পয়েন্টটি দেখো, অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট, মূলত মুসলিম ধর্মের মধ্যে যে কুসংস্কারগুলি রয়েছে সেই কুসংস্কার দূর করার জন্য এই বিদ্রোহের সূত্রপাত ঘটলেও ধীরে ধীরে কিন্তু হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সম্মিলিতভাবে বা একত্রিতভাবে ইংরেজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল এই সমস্ত অঞ্চলে। অর্থাৎ কি, এই যে বারাসাত এবং বসিরহাট অঞ্চলে যে বিদ্রোহের সূত্রপাতটি হয়েছিল সেখানে কেবলমাত্র মুসলিমরাই কিন্তু এগিয়ে আসেনি, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় একত্রিতভাবে এগিয়ে এসেছিল। অর্থাৎ 19 শতকে যে সাম্প্রদায়িক দাঙ্গা বা সাম্প্রদায়িক বিভেদ আমরা দেখে এসেছি, সেই বিভেদের অবসান কিন্তু এই বিদ্রোহের মধ্যে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এই বিদ্রোহের মধ্যে কিন্তু সেই সাম্প্রদায়িকতা থাকছে না। এগুলি ছিল মূলত অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বিদ্রোহের। এই বিদ্রোহ সম্পর্কে তোমাদের বলে রাখি কিছু ঐতিহাসিক মতামত, যেমন রমেশচন্দ্র মজুমদার এই বিদ্রোহকে সাম্প্রদায়িক বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। সাম্প্রদায়িক বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। দেখো, একটি পয়েন্টে আমরা এখানে বলেছিলাম যে যে সাম্প্রদায়িকতা বা হিন্দু মুসলিমদের মধ্যে যে বিভেদ, সেই বিভেদের অবসান কিন্তু এই বিদ্রোহের মধ্যে ঘটেছিল। কিন্তু ঐতিহাসিক মত অনুযায়ী কিছু ঐতিহাসিক, অর্থাৎ রমেশচন্দ্র মজুমদারের মতো কিছু ঐতিহাসিকের এই বিদ্রোহকে সাম্প্রদায়িক বিদ্রোহ বলে মনে হয়েছিল। কিন্তু সে জায়গা থেকে আবার আমরা যদি দেখি যে থর্নটন নামক যে ইংরেজ ঐতিহাসিক রয়েছেন, তিনি এই বিদ্রোহকে সাম্প্রদায়িক বিদ্রোহ বলতে অস্বীকার করছেন। অর্থাৎ এই বিদ্রোহকে তিনি সাম্প্রদায়িক বিদ্রোহ বলে মানতে রাজি নন। কারণ প্রথম পয়েন্টেই তোমাদের এখানে আমি আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু উভয় সম্প্রদায়ের মিলিতভাবে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য এগিয়ে এসেছিল, যে কারণে কিছু কিছু ঐতিহাসিক আবার এটিকে সাম্প্রদায়িক বিদ্রোহ বলতেও নারাজ। আবার 2 নম্বর পয়েন্ট একটি দেখো, নরহরি কবিরাজ এই বিদ্রোহকে নীলকর জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে গড়ে ওঠা বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। অর্থাৎ তিনি এই বিদ্রোহের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার উল্লেখ করেননি। তিনি বলেছেন যে সমস্ত যে নীলকররা ছিল এবং মহাজনরা ছিল তাদের বিরুদ্ধেই মূলত এই বিদ্রোহ গড়ে উঠেছিল। দেখো, এই সময় যে নীলকরদের বিরুদ্ধে যে বিদ্রোহগুলি গড়ে উঠেছিল সেই বিদ্রোহ কিন্তু দমন করতে এগিয়ে এসেছিল ইংরেজ সরকারও। সুতরাং পক্ষভাবে বা সপক্ষে বা বিপক্ষে উভয় ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই বিদ্রোহ কিন্তু ইংরেজদের বিরুদ্ধেও গড়ে উঠেছিল।
তাহলে এই সম্পূর্ণ ভিডিওটিতে আমরা আলোচনা করিলাম যে বারাসাত বিদ্রোহর উত্থান কোথা থেকে হয়েছিল, সাথে সাথে ওহাবি আন্দোলন কিভাবে ভারতের মধ্যে ছড়িয়ে পড়েছিল তাও আমরা দেখে নিলাম। কারণ বারাসাত বিদ্রোহের যে আদর্শ বা নীতি সেটি কিন্তু মূলত ওহাবি আন্দোলনের থেকেই এসেছিল। ওহাবি আন্দোলনের নীতি বা আদর্শকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছিল। সুতরাং ওহাবি আন্দোলন যে ধীরে ধীরে ভারতের মধ্যেও ছড়িয়ে পড়েছিল তাও আমরা এখানে আলোচনা করে নিলাম। এবং বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো তা আমরা এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখে নিলাম। এখান থেকে তোমরা এসএকিউ প্রশ্ন হিসেবে তো তোমরা পেতে পারো যে দারুল হার্ব কি, দারুল ইসলাম কি, ভারতে ওহাবি আন্দোলনের প্রবর্তক কে, এ ধরনের এসএকিউ বা এমসিকিউ প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। বা লং কোশ্চেন হিসেবে বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো, এ ধরনের লং কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। বারাসাত বিদ্রোহের প্রকৃতি সম্পর্কিত আলোচনাটি এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব। আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.